সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব আওয়ামী লীগে নিষেধাজ্ঞা প্রত্যাহার, 12.5 লাখ নেতাকর্মীসহ আত্মসমর্পণ ঘোষণা হাসিনার। দেখা হবে দেশে রোবে মুখরিত আওয়ামী লীগের সভা। হাসিনার ফিরে আসার ঘোষণায় দিশেহারা তারেক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে ঝড় উঠেছে পদ্মা পারে, বক্তব্য মন্তব্য ধেয়ে আসছে। শুধু তাই নয়, হাসিনা ফিরছেন এমন বক্তব্যে কার্যত হয়েছেন মন্ত্রী উপদেষ্টারা। অন্তত তাদের বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, প্রশাসনিক আদেশে কোনো দলকে নিষিদ্ধ করাকে আমরা সঠিক না। তাহলে কি নিষিদ্ধকরণ উঠছে আওয়ামী লীগ? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন এমন মন্তব্য করছেন, তখন তো দেখা যাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবই নিষিদ্ধ। তাহলে এটা তো দ্বিচারিতা। কি বলেছেন সালাউদ্দিন আহমেদ, শুনুন। যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। বুধবার ঢাকা টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে গণ অভ্যুত্থানের বদলে দিন শীর্ষক অনুষ্ঠানে বেশ কিছু বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ। সেখানে মন্তব্য করতে গিয়ে এমন কথাই তিনি বলেন, যার জেরে এখনো প্রবল আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতিতে। এর আগে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন তিনি কোনো দলকে নিষিদ্ধ হওয়ার পক্ষে নন। অথচ এই বিএনপি ক্ষমতায় আসার পর দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় আইন পাশ করিয়ে। এদিকে মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়। তাই নয়, নির্বাচন কমিশন পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল করে দেয়। এর প্রত্যেকটি কাজ বিএনপি ক্ষমতায় এসে পাকাপাকিভাবে স্থগিত করে দেয়। কিন্তু হাসিনার ফেরার বার্তায় সিদ্ধান্ত এত পরিকল্পনার বদল আনে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা ফিরলে আমরা তাকে স্বাগত জানাবো। শুনুন তার বক্তব্য। ওনার আসার ব্যাপারে আমরা কিন্তু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে বিপক্ষে যোগাযোগ হয়ে যায়, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। তিনি শ্রেষ্ঠতম লয়ার, তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একটা স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। বক্তব্য কিন্তু শেখ হাসিনার ফেরার ঘোষণার পর ফলে ভাষ্যগুলো যেন বদলে যাচ্ছে। এতদিন তারা বলতেন শেখ হাসিনা ফিরলে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে, কিন্তু যেই তিনি নিজের বার্তা দিচ্ছেন তখন তারা বলছেন তাকে ইনসাফ দেওয়া হবে। কিসের এত ভয়? কোন আশঙ্কা কাজ করছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আসলে থেকে শুরু করে বিএনপির মন্ত্রী উপদেষ্টারা জানেন যে তারা আওয়ামী লীগকে হটানোর জন্য বিদেশি শক্তিদের কাজে লাগিয়েছিল, তাদের প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগ ফিরলে পতনের কারণের থেকেও বেশি 5ই আগস্ট পরবর্তীতে যারা হত্যা হয়েছেন তাদের বিচার করবে। বহু পুলিশ কর্মী যে নিহত হয়েছে তাদের বিচার করবে, তাদের পরিবারগুলিকে বিচারে এনে দেবে। বারবার নিজের অডিও বার্তাতেও বলেছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশকে যে বৈদেশিক শক্তির কাছে বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গতি করেছেন তার পর্দা ফাঁস করবেন। এমনকি এই চুক্তির কথা যে জামাত এবং বিএনপি জানত, দায়িত্ব নিয়ে গোটা দেশবাসীকে জানাবেন শেখ হাসিনা। ফলে অনেকটাই ব্যাক বিএনপি। এদিকে আওয়ামী লীগ আস্থা অর্জন করবে সাধারণ মানুষের, কারণ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার হয়েছে সেটা তো তিনি তো চ্যালেঞ্জ জানাবেই। পাশাপাশি এতদিন যে দেশে প্রহসন, সেটার থেকে মুক্তি পেতে ফের আওয়ামী লীগের উপরই ভরসা রাখবে বাংলাদেশবাসী। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি বাংলাদেশে, তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য ইতিবাচক দিকেই এগোচ্ছে। কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন। আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথে, মুক্তি যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। What might happen? We don't care. যাই ঘটুক না কেন, 75 নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার এবং সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন জনগণ যে দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী, রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার বক্তব্য 85 to 90%। সুতরাং
এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো নিষিদ্ধ করে তো আমাদের মিছিল ঠেকাতে পারছে না। আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন প্রতিষ্ঠা বার্ষিকী সামনে? দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যে আপনার শাসনভাগ, সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পাশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অবনতা ফেসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি, করেনি। কিন্তু আওয়ামী লীগ যে আদেশটি ছিল সেটাকে আইনে রূপান্তরিত করেছে। এটি প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আপনি এই মুহূর্তে বললেন যে সংসদে খুবই মানে আলাপ হয় এবং মানে মোতা বিয়ে, তারপরে ধরুন 1981 সালে জন্ম নেওয়া এমপি নিজেকে শহীদের সন্তান বলে দাবি করছেন, পরে জানা গেল জীবিত। এরকম হাস্যকর অনেক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু ধরুন মানে আজ পর্যন্ত হামে 670 জন মানে 70টি শিশু মারা গেছে। এখনো পর্যন্ত হামকে মহামারী ঘোষণা করা হয়নি, হাম নিয়ে আলোচনা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এর জন্য যারা ইউনূস সরকার এবং ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত আদালত নিচ্ছে না। দেখুন, অথচ আপনাদের কি হত্যা মামলায় আপনার আসামি? আমরা আসামি না, আমার বিরুদ্ধে তো 250 মামলা, 250 মামলার মধ্যে মনে হয় 235টা হত্যা মামলা। বিদেশে ছিলাম তখনও হত্যা মামলা, আমি তো ফরেন মিনিস্টার ছিলাম। আমি আপনার আগস্টের 3 তারিখ সন্ধ্যাবেলায় দেশে গেছি, প্রায় 7-8 দিন আমি বিদেশে ছিলাম, তার আগেও ছিলাম। আমি যখন বিদেশ ছিলাম তখনও বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটাতো সেগুলোতেও আমি আসামি। তো আমি কেন, যখন রেহানাপার মেয়েরা তারা বিদেশে, তারা দেশে যায়ই না, আমি তো আসা যাওয়ার মধ্যে ছিলাম, তাদের বিরুদ্ধে মামলা যাই নেই। আপনার সাথে যিনি বসে আছেন তার নামেও 6-7টা মামলা আছে, আপনার বিরুদ্ধে মামলা। সুতরাং এই যে সাংবাদিকদের নির্যাতন, আপনি কি বলেন প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের বিরুদ্ধে যিনি আপনার নিউজ করেছে তার বিরুদ্ধে মামলা দেন, নির্যাতন যেভাবে বাংলাদেশে হচ্ছে, আফ্রিকার জঙ্গলে এইভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে মোজাম্মেল বাবু এবং আপনার শ্যামল দত্ত নানা আপনার শরীর জটিলতা রোগ আছে, তারপর আপনার ফরজানা রূপা, এবং তারাও প্রচন্ড অসুস্থ, তাদের একটা বাচ্চা, সে মা বাবা ছাড়া, মানবিকতাও তো দেখাচ্ছে না। আগামী 2-3 মাসের মধ্যে দেশে যদি ভোট হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে দেখতে 70 নির্বাচনে বঙ্গবন্ধুর যে ধর্ষণ মানব বিজয় হয়েছে, শেখ হাসিনার একই ধরনের বিজয় হবে। এই কারণে তো ভয় পায়, এই কারণে তো নিষিদ্ধ করে রেখেছে এবং নিষেধাজ্ঞা তুলতে ভয় পায়। আগে বাংলাদেশ ছিল আপনার একটা সম্ভাবনাময় দেশ, আজকে বাংলাদেশ হচ্ছে সংঘাতময় একটি দেশ। আজকে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেটার সাথে তুলনা করা হয়। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে এটা রাজনৈতিক মতানৈক্য নয়, একটা রাজনৈতিক মতৈক্য দরকার। সেই কাজটা আমরা এই তারেক রহমান তারা কিন্তু তারা সেই সুযোগ না নিয়ে বরং তারা ডক্টরের যে পথে হেঁটেছিলেন সেই পথেই হাঁটছে। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যান, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। মুক্তি যদি বলে যে একসাথেই চলে যাও, that might happen, we don't care, যাই ঘটুক না কেন, we don't care। সুতরাং মুক্তি যখনই ডাক দেবেন একসাথে যাবো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ হাসান মাহমুদ। বাংলাদেশের রাজপথে জেনজি প্রবল আন্দোলন বিক্ষোভ, স্লোগান উঠছে তুমি কে আমি কে, দফা 1 দাবি 1 শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এমনকি উল্লেখ করে দিচ্ছে যে পদত্যাগ না করলে সরকার উল্টাতে বেশি সময় লাগবে না। ফেসবুকে রাতারাতি জন্ম হয়ে গিয়েছে ব্রয়লার চিকেন পার্টির। এখন প্রশ্ন, এদের পিছনে কারা রয়েছে? বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বলে যে কিছু হয় না সেটা আগে দেখেছে গোটা বিশ্ব। সাধারণদের পিছনে যে অতি সাধারণরা রয়েছে সেটা তো বলাই বাহুল্য।
নেতারা কি বার করতে পারবে বিএনপি সরকার? যখন আওয়ামী লীগকে বিভিন্ন সময় আটকাতে মরিয়া তারেকের প্রশাসন, তখন অন্য শক্তি শক্তিশালী হয়ে একজোট নিজেদের এজেন্ডা পূরণ করতে সক্রিয়। আদৌ কি সামলাতে পারবে? যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত জলে ডুবে গিয়েছে, তখন দেশে চলছে এইচএসসি পরীক্ষা, তার মধ্যে প্রশ্নপত্র ভুল। এরপরই শিক্ষার্থীরা দাবি জানান স্থগিত রাখবে, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডক্টর আবু নাসের মোহাম্মদ এহসানুল হক মিলন শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলে ফেলেন। এরপর থেকে শিক্ষার্থীরা পথে নামে, শুরু হয় আন্দোলন। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি জানিয়ে দেন থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেই চট্টগ্রামে পরীক্ষা স্থগিত রাখা হবে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে যে যে প্রশ্নপত্রে ভুল ছিল সেগুলিতে পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হবে। কিছুর পরে আন্দোলন থামছে না, বরং বেরিয়ে যাচ্ছে। এবং ঠিক যেমন ফেসবুকে জন্ম নিয়েছে ব্রয়লার চিকেন পার্টি, যেখানে সদস্য সংখ্যা বাড়ছে ক্রমশ। গিয়েছিল 2024 সালের জুলাই, যেখানে রাজাকার বলে ফেলার কারণে আন্দোলন সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা পরবর্তী ক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও আন্দোলন তখন উঠেছিল তুমি কে আমি কে স্লোগান, রাজাকার রাজাকার স্লোগান। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন থামাতে চাইলেও ততদিনে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল তাদের এই আন্দোলনটিকে। এবারও কি তাই হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, কারণ ছাত্ররা এটা বলছে যে এই ব্রয়লার মুরগিরা না থাকলে আপনারা শিক্ষামন্ত্রী হতে পারতেন না, এমনই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন তারা। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই অনুমান করছেন শিক্ষার্থীদের আন্দোলন হাইজ্যাক করে ফেলা হয়েছে। কিন্তু তারা কারা? নাকি বিদেশি শক্তি? বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে অনেকে বলছেন পরিস্থিতি বেগতিক দিকে। কারণ 2024 সালের 5ই আগস্ট আগে যে পরিস্থিতি, এগুলির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। মার্কিন গোয়েন্দাদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে, যারা হোটেলে থাকছে, নিয়মিত দফায় দফায় বৈঠকও করছে। পাশাপাশি ফেসবুক তোলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা এই হুঁশিয়ারিও দিচ্ছেন যে শেখ হাসিনার সরকারকে ফেলতে 15 বছর সময় লেগেছে, তারেক রহমানের সাথে 15 মাসও সময় লাগবে না। আর এই হুঁশিয়ারি যখন দিচ্ছেন, তাতে অনেকগুলো আশঙ্কা তৈরি হচ্ছে। এর পিছনে যে বড় চক্র কাজ করছে সেটা দেখার, এই পরিস্থিতি ঠিক কতটা মোকাবিলা করতে পারে তারেক রহমানের প্রশাসন। আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতা কর্মীদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। আমি একটা কথা সকলকে বলবো, যারা আমাদের নেতা কর্মীর উপরে চরমভাবে অত্যাচার করেছে, কিন্তু আবার সময় মতো ভুলে যাবেন না, প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু রাখতে হবে। সেই সাথে সাথে যারা লুটপাট করেছে, এত লুটপাটের মাল কোথায় নিয়ে গেল, কোথায় রেখেছে, কোথায় বেঁচেছে, সেই লুটপাটের মালগুলো খোঁজ করতে হবে। এবং যারা লুটপাট করেছে তাদের আমি বলবো, লুটপাট দখলবাজি যারা করেছেন, জজ, আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযোদ্ধা, যত সম্পত্তি যে যা লুট করেছেন বা দখল করেছেন, সেগুলো জায়গা মতো ফেরত দেবেন। সময় থাকতে সব ফেরত দিতে হবে। যেগুলি দখল করে সেগুলি ছেড়ে দিয়ে যারা মূল মালিক তাদের দিতে হবে। আর সেটা যদি না করা হয়, তো ভবিষ্যতে নিজেদেরও কিছু থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কাজে আমি এখনই তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করছি। দেশটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আর বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেবো। সেখানে আমাদের জীবন মান কবুল করছি এবং আমি ফিরে আসবো। আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, আমাদের কাউকে বাদ দেয়নি। ভুয়া মিথ্যা মামলা দিয়ে সকল, আমি রেহানা, জয়, পুতুল, রেহানার 3 ছেলে মেয়ে, প্রত্যেকের বিরুদ্ধে, এবং শুধু না, প্রত্যেকের কর্মস্থলে চিঠি দিচ্ছে, দুর্নীতি, খুন, এটা সেটা। কোথায় কিনেছি আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? একটাও ছবি তো রেখে এসেছে, একটা টুকরা কাগজে তুমি আসেনি, একটাও দেখাতে পেরেছে। কিন্তু যেই বড় বড় কথা বলেছে, ওই ইউনুসের দুর্নীতি অনেক তথ্য আমাদের কাছে আছে। আর তারেকের দুর্নীতি আমার লাগে না, আমেরিকার FBI তো সাক্ষী দিয়ে গেছে। বাংলাদেশে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, এখানে শুধু চোরেরই বড় গলা আমরা শুনি। আর মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্ত করা বোধহয় ওই বিশ্বব্যাপার ইউনুসের আর কোনো জুড়ি নাই। গ্রামীণ ব্যাংকের বেতনের চাকরি এমডি পদে, সে বিশ্বকে তাহলে এই ব্যাংক তার নিজের করা। কত বড় বাটপার আপনারা চিন্তা করতে পারেন? 74 টাকা পয়সা লুটে নিয়ে গেছে, দেশটাকে শেষ করে দিয়ে গেছে। আর কি সন্ত্রাসীদের অভয়ারণ্য বাংলাদেশ। আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন সকলকে বলবো যে এত কষ্টের মধ্য দিয়েও যে আজকে আপনার সাথে কথা বলছি, আপনার ভিতরে যে মানে একটা আত্মবিশ্বাস দেখছে, এটাই আমাদের চলার পথের পাথেয়। কাজে সবাই সেই আত্মবিশ্বাস নিয়ে চলবেন, সত্যের জয় হবেই ইনশাল্লাহ। আবার এই বাংলাদেশ উন্নত দেশ হবে, শান্তির দেশ হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন, ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জয় হোক। খোদা হাফেজ। দলের প্রথম সারির নেতাদের নিয়ে আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে গিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এইভাবে দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
এই প্রসঙ্গেই বৃহস্পতিবার রাতে দলের এক সভায় শেখ হাসিনা তার বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়ে নেতাদের সেই মতো প্রস্তুতি নিতে বলেছেন। হাসিনা ঘোষণা করেছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন 12.5 লাখ নেতাকর্মীসহ। দলকে তার নির্দেশ, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন সেদিন গোটা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলকেই নিজের নিজের এলাকায় আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। আওয়ামী লীগ নেতারা বলেছেন নেত্রীর প্রত্যাবর্তন হতে চলেছে একটি আন্তর্জাতিক ইভেন্ট। দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, পৃথিবীতে অনেক প্রত্যাবর্তনের ঘটনা আছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে ঐতিহাসিক, যা স্মরণকালের মধ্যে কেউ প্রত্যক্ষ করেনি। সাবেক প্রধানমন্ত্রী জানান, তিনি যে তথ্য সংগ্রহ করেছেন তাতে এখনও পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচিত আরও 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি জেনেছেন অচিরেই এই মামলাগুলিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ নেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসেই 37,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারেক রহমানের সরকার। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম না করে কটাক্ষ করেন। বলেন, বাংলাদেশের কি দুর্ভাগ্য, এমন একজন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি দেশে কটি উপজেলা তাও ঠিক করে জানেন না। তারেক রহমানের সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। হাসিনা বলেন, বানাও আরও জেল, আমরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব। বৃহস্পতিবার 16 জুলাই ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025-এর 16 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায় মিলিটারির অভিযানে 16 জন আওয়ামী লীগ কর্মী সমর্থক নিহত হন। এই দুই ঘটনার স্মরণে আওয়ামী লীগ ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল। সভা শেষে উপস্থিত নেতারা সমস্বনে বলে ওঠেন, আপা দেখা হবে দেশে, আপা দেখা হবে দেশে। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। ওই সবাই শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, আমি জানি আমার মৃত্যুদণ্ড হয়েছে, আমি আইন আদালতে লড়াই করব, তারপর যদি মরতে হয় মরব, দেশের মাটিতে মরব। তিনি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার বিখ্যাত পংক্তি, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, উদ্ধৃত করে সবাইকে দেশে ফেরার প্রস্তুতি শুরু করতে বলেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের কারণ ব্যাখ্যা করে হাসিনা বলেন, বাংলাদেশ আজ বিপন্ন, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে, কারাগারে তাদের হত্যা করা হচ্ছে, মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই অবস্থায় দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা তাই দেখে যাব, আইনের পথে আত্মসমর্পণ করব। নেতাকর্মীদের হাসিনা বলেন, অপেক্ষা করুন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক দুনিয়ায় পরিস্থিতির অনেক পরিবর্তন হবে। তিনি জেল জুলুমকে ভয় পান না জানিয়ে আওয়ামী লীগ নেত্রী বলেন, 1981 সালে দেশে ফেরার পর 83তে জেলে যেতে হয়েছিল। 2007 সালে আমি বিদেশে গেলে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমাকে দেশে ফিরতে দিচ্ছিল না। সমস্ত এয়ারলাইন্সকে চিঠি দিয়ে বলেছিল যেন আমাকে বাংলাদামি বিমানে উঠতে না দেওয়া হয়। তারপরেও আমি দেশে ফিরে আসি এবং কারাগারে যাই। ফলে আমি জেলে যেতে ভীত নই। প্রসঙ্গত, বাংলাদেশ সরকার হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর জানিয়েছে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। তিনি দেশের মাটিতে পা রাখা মাত্র গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বুধবার জাতীয় সংসদে আসরের নামাজের বিরতি শেষ হতেই চিত্রনাট্য বদলে গেল। স্পিকার চেয়ারে বসে তাকিয়ে আছেন মন্ত্রীদের সারির দিকে, অথচ তথ্য, জ্বালানি ও শিল্পমন্ত্রীর আসন 3টিই ফাঁকা। মাত্র 30 মিনিট আগেও যারা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, নামাজ শেষে তারা যেন বাতাসে মিলিয়ে গেলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বাধ্য হয়ে বলে উঠলেন, দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল তারা কেউ এই হাউজে উপস্থিত নেই।
তারপরই স্তব্ধ হয়ে গেল প্রশ্নোত্তর পর্ব। জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর না দিয়েই টেবিলে উপস্থাপিত বলে গণ্য করা হলো। পরিস্থিতি আরও উদ্ভট হল যখন পুরো ঘটনায় কেউ কোনো ব্যাখ্যাই দিতে পারলেন না যে বিরতির পর মন্ত্রীরা ঠিক কোথায় হারিয়ে গেলেন। অথচ এই সংসদ চলে জনগণের ট্যাক্সের টাকায়। খরচের অঙ্কে চোখ পড়লে চোখ কপালে ওঠে। মিনিটে খরচ 2,72,000 টাকা, মানে প্রতি ঘণ্টায় প্রায় 1,63,00,000 টাকা। একটি 10 দিনের অধিবেশনে ব্যয় প্রায় 98 কোটি টাকা। মন্ত্রীরা নিজেদের দায়িত্বে অবহেলা করায় মুহূর্তেই জলাঞ্জলি গেল সাধারণ মানুষের কষ্টার্জিত করের বড় অঙ্কের অর্থ। এ যেন বিএনপির 2001 থেকে 2006 সালের বিভীষিকাময় অপশাসনেরই প্রতিচ্ছবি। জবাবদিহিতার সংস্কৃতি ধুলোয় মিশিয়ে আবারও ফিরে এলো সেই গোপালগঞ্জ গণহত্যা দিবস স্মরণে তীব্র ক্ষোভ ও দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এই দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের শতাধিক স্থানে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে এই ধরনের ব্যাপক গণজমায়েত দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে নতুন বার্তা দিচ্ছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক কর্মীরা ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে নিয়ে রাজপথে নামতে শুরু করেন। দুপুরের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মূল সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে গোপালগঞ্জ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং এর নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তীব্র প্রতিবাদের এই হাওয়া কেবল ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না, বরং দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। ঢাকার বাইরে দেশের 8টি বিভাগীয় শহরসহ শতাধিক জেলা ও উপজেলায় একযোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে আজ মানুষের ঢল নেমেছিল, যেখানে কালো ব্যাজ ধারণ করে হাজার হাজার মানুষ শোককে শক্তিতে রূপান্তর করে রাজপথে নামেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিশাল গণমিছিলের খবর পাওয়া গেছে, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাবেশে অংশ নেওয়া এক শীর্ষ নেতা দাবি করেন, এই স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে যে বাংলার মানুষ অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার। রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা কখনো সফল হবে না। বিক্ষোভ মিছিলগুলো থেকে একটি মূল দাবি জোরালোভাবে উঠে এসেছে, গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শান্তি